তাহলে দেখো, এর আগের দিন আমরা সলিউশনের কনসেন্ট্রেশনের অঙ্কগুলো করেছি, তাই না? আমি অনেকগুলো ম্যাথ নিজেও দিয়েছি কতগুলো। এখান থেকে কনসেন্ট্রেশন বের করতে পারাটা শিখলেই হয়ে যাবে কিন্তু তোমাদের পরীক্ষাতে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার স্যাচুরেটেড আনস্যাচুরেটেড সলিউশন। এই যে এইখান থেকে আমরা আজকে পড়বো স্যাচুরেটেড আনস্যাচুরেটেড সলিউশন। ঠিক আছে, ভালো করে বুঝবা, কারণ এইটা থেকে তোমাদের কিন্তু ওই যে গ্রাফ, যেরকম গ্রাফ দিয়ে ইয়ে দেয়, কোয়েশ্চেন দেয় তোমাদের নাড়াতে, ওরকম গ্রাফ টাফ দিয়ে কিন্তু দিতে পারে এই এই যে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড সলিবিলিটি এই পার্টটা থেকে। তো মনে করো তোমার কাছে মনে করো একটা বিকার আছে। এই বিকারের মধ্যে মনে করো 100 গ্রাম ওয়াটার আছে। এই বিকারের মধ্যে সাপোজ 100 গ্রাম ওয়াটার আছে। ঠিক, এবার এই ওয়াটারের মধ্যে এই ওয়াটারের মধ্যে প্রথমে তুমি মনে করো 10 গ্রাম 10 গ্রাম লবণ মিশালা। NaCl, সোডিয়াম ক্লোরাইড। লবণ মানে সোডিয়াম ক্লোরাইড। প্রথমে 10 গ্রাম দিলা, মিশে গেল। একটু ভালো করে চামচ দিয়ে মিশালা, মিশে গেল। তারপরে তুমি 15 গ্রাম দিলা, মানে আরো 5 গ্রাম অ্যাড করলা, +5, তাহলে 15 হলো, মিশে গেল। আরো +5 করলা, 20 গ্রাম হলো, মিশে গেল। আরো +5 করলা, 25 হলো, মিশলো। +5 করলা, 30 হলো, মিশলো। +5 করলা, 35 হলো, মিশলো। এবার মনে করো +5 করলা, 40 হলো, আর মনে করো মিশছে না, আর মিশছে না। এবার তার কারণ কি? এইখানে 100 গ্রাম ওয়াটারের এই যে ওয়াটারের পার্টিকেল গুলো আছে, এগুলো মনে করো ওয়াটারের পার্টিকেল, ওয়াটার পার্টিকলস। আমি কতগুলো ওয়াটার পার্টিকেল ড্র করে দিচ্ছি। এবার মলিকিউলের মাঝখানে যে স্পেসটা, এটাকে কি বলে? ইন্টার মলিকিউলার স্পেস। তো লবণ দিলে লবণটা তোমার ডিজলভ হয়ে যাওয়া মানে কি? লবণটা দেখতে না পাওয়া মানে কি? এই স্পেসের মাঝখানে লবণগুলো ঢুকে যাচ্ছে, তাই না? এই স্পেসের মাঝখানে লবণগুলো ঢুকে যাচ্ছে। প্রথমে মনে করো 10 গ্রাম দিলাম, জায়গা ছিল, লবণ এঁটে গেল। 15 গ্রাম, আরো 5 গ্রাম অ্যাড করলাম, 15 গ্রাম হলো, জায়গা ছিল, এঁটে গেল। তারপরে আরো 5 গ্রাম দিলাম, এরকম করে যত দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এই লবণের পার্টিকেল গুলো জলের পার্টিকেলের মাঝখানে ঢুকে যাচ্ছে, আর লবণটা ডিজলভ হয়ে যাচ্ছে। লবণটা ডিজলভ হয়ে যাচ্ছে। এবার যখন সব জায়গা ভরে গেল, মনে করো এই যে 35, 36 এত অবধি যখন তুমি দিলা, তখন যখন সব লবণ দিয়ে ভরে গেল, এরপরে যখন তুমি আরো এক্সট্রা লবণ দিবা, তখন আর ওটা ডিজলভ হবে না। ওই লবণগুলো নিচের দিকে এরকম করে মানে পড়ে থাকবে। লবণগুলো এরকম ভাবে নিচের দিকে পড়ে থাকবে, আর ডিজলভ হবে না। কেন হবে না? কারণ ওয়াটারের পার্টিকেল গুলোর মাঝখানে যে ইন্টারমলিকুলার স্পেসটা, ওটা লবণ দিয়ে ফিল আপ হয়ে গেছে। বুঝতে পারলা তো? না বুঝতে পারলে কিন্তু হবে না। এবার যেই পয়েন্ট পর্যন্ত লবণ ডিজলভ করা গেল, যেই পয়েন্টে লবণ ডিজলভ করা গেল, মানে 100 গ্রামের বেসিসে বলতে হবে। 100 গ্রাম সলভেন্টের মধ্যে ওয়াটার কি সলভেন্ট, থাকি না? আর NaCl কি সলিউট। তাহলে 100 গ্রাম সলভেন্টের মধ্যে ম্যাক্সিমাম যত গ্রাম সলিউটকে ডিজলভ করা যায়, এই যে এতটা ডিজলভ করা গেল, তাহলে এত অব্দি বলবো হচ্ছে স্যাচুরেটেড, মানে 36 গ্রাম পর্যন্ত। 36 গ্রাম যখন মিশে গেল, তখন আমি বলবো স্যাচুরেটেড সলিউশন।
তখন আমি বলবো স্যাচুরেটেড হয়ে গেল, মানে ভর্তি হয়ে গেল। আর 36 এর ওপর পর্যন্ত, এখান থেকে এত অবধি পর্যন্ত যতক্ষণ মিশানো যাচ্ছিল যাচ্ছিল যাচ্ছিল, এই বাদ বাকি ওপরের গোটাটাই আনস্যাচুরেটেড, মানে এখনো জায়গা খালি আছে, আনস্যাচুরেটেড সলিউশন। জিনিসটা বুঝলাম? এবার এইখানে টেম্পারেচারেরও ব্যাপার আছে। ধরে নাও এটা ফিক্সড টেম্পারেচার, ধরে নাও 20°C টেম্পারেচারে এটা করা হয়েছে। কারণ টেম্পারেচার বাড়ালে কমালে এটা আবার ফ্লাকচুয়েট করে, ওটা আমি পরে বুঝাচ্ছি। তাহলে আমি যদি বলি এখান থেকে, তাহলে স্যাচুরেটেড সলিউশন কথাটার মানে কি, যে একটা পার্টিকুলার টেম্পারেচারে 100 গ্রাম সলভেন্টের মধ্যে ম্যাক্সিমাম যতটা সলিউট মিশানো যায়, মিশালে যে সলিউশনটা তৈরি হয় ওটাকেই বলে স্যাচুরেটেড সলিউশন। আর স্যাচুরেটেড সলিউশন ম্যাক্সিমাম যেটা, তার থেকে কম হলেই ওটাকে বলবো আনস্যাচুরেটেড সলিউশন। এর থেকে সহজে কিন্তু এটা বোঝানো যাবে না। এখানে মোট আসল জিনিসটা কি, সলভেন্টের মাঝখানের গ্যাপ গুলো ভর্তি হচ্ছে কি হচ্ছে না। যখন গ্যাপ গুলো সব ভরে গেল, তখন মানে স্যাচুরেটেড হয়ে গেল, আর জায়গা নেই। আর যখন মনে করো গ্যাপ আছে, মনে করো আমি বললাম 10 এর পরেও আরো 5 গ্রাম মেশানো গেল, কেন? জায়গা ছিল তাই। আরো 5 মিশানো গেল, কেন? জায়গা ছিল তাই। এরকম করতে করতে মিশানো যাচ্ছিল, কেন? কারণ জায়গা ছিল তাই মিশানো যাচ্ছিল, মানে ততক্ষণ আনস্যাচুরেটেড ছিল। ঠিক যে পয়েন্টে মনে করো 36 গ্রাম যখনই টোটাল মিশানো হলো, তখন আর মেশানো যাচ্ছে না, তখন এটাকে বলবো স্যাচুরেটেড সলিউশন। কেউ যদি এটা বুঝতে অসুবিধা হয় বলো, আমি তাহলে অন্যভাবে চেষ্টা করব। এবার ডেফিনেশন চলে আসো। এই যে স্যাচুরেটেড সলিউশন, এই যে 1 নাম্বার, এ সলিউশন ইন হুইচ মোর কোয়ান্টিটি অফ সলিউট ক্যান বি ডিসলভড উইদাউট রেইজিং ইটস টেম্পারেচার ইজ কল্ড আনস্যাচুরেটেড সলিউশন। এইখানে এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। মোর কোয়ান্টিটি অফ সলিউট ক্যান বি ডিসলভড, মানে আরো সলিউট মিশানো যাবে, মানে জায়গা আছে, তার মানে ওটা আনস্যাচুরেটেড সলিউশন। আর 2 নাম্বার, স্যাচুরেটেড, এ সলিউশন ইন হুইচ নো মোর সলিউট ক্যান বি ডিসলভড, আর সলিউট মিশানো যাচ্ছে না এট এ টেম্পারেচার, ইজ কল্ড স্যাচুরেটেড সলিউশন, ইজ কল্ড স্যাচুরেটেড সলিউশন। ঠিক আছে? ইংলিশ না বুঝতে পারলে বলবা, কিন্তু মানেটা সোজাই আছে। এবার এক্সাম্পল, তোমার পটাশিয়াম নাইট্রেট 100 গ্রাম ওয়াটারের মধ্যে ম্যাক্সিমাম 32 গ্রাম মেশানো যায় 20°C টেম্পারেচারে। তাহলে এটা হচ্ছে এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে, একটু আবছা হয়ে গেছে, 20°C টেম্পারেচার পর্যন্ত এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। সেরকমই আর একটা এক্সাম্পল কি, সোডিয়াম ক্লোরাইড লবণ, যেটা এক্সাম্পল দিলাম, কমন সল্ট, 20°C টেম্পারেচারে 100 গ্রাম ওয়াটারের মধ্যে ম্যাক্সিমাম 36 গ্রাম মিশানো যায়। এটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দেব, 20°C টেম্পারেচার। ছয়টা রো যাতে হয়, 6টা রো। পিছাও পিছাও, ব্যাগ উঠাও, ব্যাগ ব্যাগ ছোট বড় হ্যাঁ 6টা রো, টোটাল 24। হয়েছে? তাহলে স্যার একটা সলিউশন আমাকে দেওয়া আছে, এখান থেকে ব্র্যাকেট করবা এই প্যারাগ্রাফটা। তোমাকে একটা সলিউশন দেওয়া আছে, এবার তোমাকে টেস্ট করতে বললো যে এই সলিউশনটা স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড। ধরো না তোমাকে লবণ মিশানো একটা জল দেওয়া আছে, তো তুমি কিভাবে বলবা যে
এটা স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড, একটু হাত তুলো তো দেখি কিভাবে বলা যায়, একটু কমন সেন্স খাটাও। স্যার, তোমাকে একটা 1 গ্লাস লবণ মিশানো জল দেওয়া আছে, এইবার তোমাকে টেস্ট করতে বললো যে এই সলিউশনটা স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড, তুমি কিভাবে ইজিলি ওটা কিভাবে তুমি বলতে পারবে? হুম? ওটার মধ্যে আরেকটু লবণ দিবা, হ্যাঁ। যদি ডিজলভ হয়ে যায় তাহলে আনস্যাচুরেটেড, মানে আরো জায়গা আছে। আর যদি ডিজলভ না হয় তাহলে তাহলে এটাই কে বুঝতে পারলো না বলো? বুঝতে পারলা তো? তাহলে হচ্ছে এই যে দেখো, ইন অর্ডার টু টেস্ট whether a given solution is saturated or not, কি যেটা বললা, উই শুড অ্যাড সাম মোর সলিউট টু দিস। ঠিক আছে, তারপরে স্টায়ারিং করতে হবে, একটু গুলিয়ে দিতে হবে। এই যে দেখো, ইফ মোর সলিউট ডাজ নট ডিজলভ, যদি ডিজলভ না হয় তাহলে হচ্ছে তোমার স্যাচুরেটেড, আর যদি ডিজলভ হয়ে যায়, গেটস ডিজলভ, তাহলে আনস্যাচুরেটেড। তাহলে আনস্যাচুরেটেড। ঠিক আছে, এগুলো থেকে ছোট ছোট কোয়েশ্চেন কিন্তু দেয়। এবার চলে আসো, এফেক্ট অফ হিটিং অ্যান্ড কুলিং অন স্যাচুরেটেড সলিউশন। এফেক্ট অফ হিটিং অ্যান্ড কুলিং অ্যাট স্যাচুরেটেড, ইন স্যাচুরেটেড সলিউশন। ভালো করে মন দিয়ে শুনবা। সে মনে করো তোমার কাছে একটা এই যে এরকম বিকার আছে, 100 গ্রাম ওয়াটার, 100 গ্রাম ওয়াটার, ওর মধ্যে 36 গ্রাম, ওর মধ্যে 36 গ্রাম NaCl মিশানো আছে, 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ মিশানো আছে এর মধ্যে। তাহলে এগুলো মনে করো ওয়াটারের মলিকিউল। এগুলো মনে করো ওয়াটারের মলিকিউল। এবার আমরা এক্ষুনি বললাম যে 100 গ্রাম H2O এর মধ্যে ম্যাক্সিমাম 36 গ্রামই NaCl মিশানো যায়। এবার এটা টেম্পারেচার আছে মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এবার এর মাঝে মাঝে সল্টের যে মলিকিউল গুলো ওগুলো ঢুকে আছে, আর একদম জায়গা নেই, মানে স্যাচুরেটেড হয়ে আছে। আর একদম জায়গা নেই, মনে করো স্যাচুরেটেড হয়ে আছে। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 100 গ্রাম ওয়াটারে 36 গ্রাম NaCl দিলে ওটা স্যাচুরেটেড হয়ে আছে। মন দিয়ে শুনবা। এবার যদি আমি এটাকে হিটিং করি, আমি যদি এটাকে এই সলিউশনটাকে হিট দেই, হিট দিলে আমরা একদম শুরুর দিকে চ্যাপ্টারে পড়েছি যে মলিকিউল গুলোর মধ্যে কাইনেটিক এনার্জি বেড়ে যায়, তাই কি না? কাইনেটিক এনার্জি বেড়ে গেলে ওদের মুভমেন্টটা অনেক বেড়ে যাবে, আর ইন্টার মলিকুলার স্পেসটা অনেক বেড়ে যাবে। তাহলে মনে করো ওয়াটারের মলিকিউল গুলোর মাঝে মাঝে স্পেস অনেকটা বেড়ে গেল, ওয়াটারের মলিকিউল গুলোর মাঝে মাঝে স্পেস অনেকটা বেড়ে গেল। তাহলে এই ওয়াটারের মলিকিউল গুলোর মাঝখানে লবণ ছিল আগে যতগুলো লবণ ছিল, আগে কত গ্রাম লবণ ছিল? 36 গ্রাম ছিল। 100 গ্রাম ওয়াটারের মধ্যে 36 গ্রাম NaCl ছিল। এবার তুমি হিট করে সাপোজ 20 থেকে এটাকে 40 করে দিলা, হিট দিয়ে তুমি মনে করো 20 থেকে 40 করে দিলা, তাহলে ইন্টারমলিকুলার স্পেস বেড়ে গেল, ইয়েস অর নো? তাহলে তুমি এখানে আরো লবণ আটাতে পারবা? কেন পারবা না? পারবা তো। তাহলে স্পেস বেড়ে গেল তো। সে মনে করো তুমি আরো এক্সট্রা 4 গ্রাম আরো লবণ মিশাতে পারলাম, তাই কি না? তাহলে হিট দিলে স্যাচুরেটেড সলিউশন জায়গা বেড়ে যাচ্ছে, মানে আরো মিশাতে পারছো, তাহলে স্যাচুরেটেডটা কি হয়ে গেল? আনস্যাচুরেটেড হয়ে গেল। স্যাচুরেটেডটা কি হয়ে গেল? আনস্যাচুরেটেড, কারণ আরো মিশানো যাচ্ছে মানে কি? আনস্যাচুরেটেড হয়ে গেল। বুঝতে পারলা তো?
তাহলে হিট দেওয়ার জন্য এফেক্টটা কি হচ্ছে, ইন্টার মলিকিউলার স্পেস ইনক্রিজেস। এইটা হচ্ছে প্রথম ব্যাপার। না, আমি 100 ডিগ্রি পর্যন্ত নিয়ে গেলাম না তো, 100 ডিগ্রিটা হচ্ছে ওর বয়লিং পয়েন্ট, 100 ডিগ্রি অব্দি নিয়ে গেলাম না, 40 অব্দি নিয়ে গেলাম, একটু গরম করলাম, তখন আবার একটু লবণ মিশানো যাবে। তার মানে কি জায়গা বেড়ে গেল, মানে কি স্যাচুরেটেড থেকে আনস্যাচুরেটেড হয়ে গেল। আর স্যার যদি উল্টা করি, যদি হিট না করে যদি কুল করি, তাহলে ইন্টারমলিকুলার স্পেস কমে যাবে, ইন্টারমলিকুলার স্পেস ডিক্রিজেস। তাহলে জিনিসটা এখন ভাবো এখানে আছে, এখানে, ওখান থেকে না, এখান থেকে ভাববা এরকম ছিল। এবার যদি ইন্টারমলিকুলার স্পেস যদি কমে যায়, মানে ওয়াটারের মলিকিউল গুলো যদি কাছে কাছে চলে আসে, ওয়াটারের মলিকিউল গুলো যদি কাছে কাছে চলে আসে, দাঁড়াও এক second। ওয়াটারের মলিকিউল গুলো যদি কাছে কাছে চলে আসে, স্পেসটা যদি অনেকটা কমে যায়, তাহলে ওর মাঝখানে যে লবণের পার্টিকেল গুলো ছিল ওগুলো বের হয়ে হয়ে চলে আসবে, ইয়েস অর নো? কারণ আর জায়গা পাচ্ছে না তো, লবণের পার্টিকেল গুলো কি হয়ে চলে আসবে, এরকম বের হয়ে চলে আসবে, কারণ জায়গাটা কমে গেছে। তখন তাহলে মনে করো 36 গ্রাম ছিল, কিন্তু এখন মনে করো আরো -4 গ্রাম বের হয়ে চলে আসলো, বুঝলা কি না? 100 ডিগ্রি, 100 গ্রাম ওয়াটারের মধ্যে এখন মনে করো কুল করে 20 থেকে মনে করো 10 ডিগ্রি করে দিলাম, তাহলে স্যাচুরেটেডটা কি হয়ে গেল, এটাকে বলে ওভার স্যাচুরেটেড হয়ে গেল, ওভার স্যাচুরেটেড হয়ে যাওয়া বলে। অ্যাকচুয়ালি না, ওভার স্যাচুরেটেড না। আচ্ছা চলো ওভার স্যাচুরেটেড রেখেই বলি, নাহলে পরে বুঝতে পারবো। ওভার স্যাচুরেটেড হয়ে গেল মানে কি, এখানে হচ্ছে তোমার পার্টিকেল, এটাকে ক্রিস্টাল হয়ে, ক্রিস্টালাইজেশন বলে, এই প্রসেসটাকে ক্রিস্টালাইজেশন বলে। কারণ কি এখানে লবণের ক্রিস্টাল গুলো, তোমার সল্টের ক্রিস্টাল গুলো বের হয়ে হয়ে নিচের দিকে জমা হয়ে যায়। তাহলে এটা হচ্ছে এফেক্ট অফ হিটিং, এফেক্ট অফ হিটিং অ্যান্ড কুলিং ওভার স্যাচুরেটেড সলিউশন। হিটিং করলে ওটা আনস্যাচুরেটেড হয়ে যাবে, আর কুলিং করলে ওটা ক্রিস্টালাইজেশন হয়ে ওভার স্যাচুরেটেড হয়ে যাবে। এটা বুঝতে পারলা কিনা বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এবার তাহলে তোমাকে এই যে গ্রাফ টাফ দিয়ে নাড়ানাড়িতে যেগুলো দেয়, যে গ্রাফ দিয়ে দিল, এটা নিয়ে একটা বড় সড়ো গ্রাফ দিয়ে দিল, তখন এগুলা বুঝে করতে হয়, বুঝে করতে হয়, ঠিক আছে, একদম বুঝে করতে হয় তোমাকে। এরকম আমি জানি না, আমি একটা নিজের থেকে বানিয়ে বলছি। মনে করো তোমাকে বললো এরকম একটা গ্রাফ দিল, এরকম একটা গ্রাফ দিল, সাপোজ এইখানে দিল হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে, এইখানে দিল হচ্ছে তোমার কি বলবো, সলিউট, সলিউট ইন গ্রাম, ঠিক আছে। এইবার এইখানে দিল মনে করো সলিউট, কোন সলিউট, মনে করো বললো NaCl, সোডিয়াম ক্লোরাইড, যেটা জানো সেটাই দিল। সাপোজ এখানে বললো 36 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এখানে বললো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এখানে মনে করো বললো 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এইবার তোমাকে এইখানে একটা পয়েন্ট দিল এ, এখানে একটা পয়েন্ট দিল বি, এখানে একটা পয়েন্ট দিল সি। তাহলে এবার এটা বললো যে 100 গ্রাম ওয়াটারের মধ্যে এই ঘটনাটা দেওয়া আছে। তাহলে এবার কোয়েশ্চেন করলো, ইন হুইচ পয়েন্ট the solution is saturated, in which point it is unsaturated, in which point it is crystalline। তাহলে বি পয়েন্ট যেটা 36 ডিগ্রি সেলসিয়াস, এটাতে স্যাচুরেটেড। এখন তো ঠিক আছে, যত টেম্পারেচার বাড়ালে ওটা কি হয়ে যাবে, আনস্যাচুরেটেড।
আর এই এ নাম্বার যত কমবে এটা হচ্ছে ক্রিস্টালাইন। বা এবার তোমাকে আরো একটা কোশ্চেন বললো যে ইন হুইচ পয়েন্ট মোর সলিউট ক্যান বি অ্যাডেড, আরো সলিউট অ্যাড করা যাবে, এই যে সি তে আরো অ্যাড করা যাবে। 100 ডিগ্রি তো ওয়াটার বয়েল হয়ে যাবে না, সেজন্য ওটা নিয়ে যাওয়া যাবে না। এরকম কোশ্চেন অনেক এরকম ঘুরায় পেঁচায় দিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে এগুলা কোশ্চেনের অ্যান্সার তারাই করতে পারে, এগুলা আমরা যতই করাই কমন যে পড়বে কোনো গ্যারেন্টি নেই। এরকম হাজারো হাজারো কোশ্চেন হয় এরকম গ্রাফ দিয়ে, তারপরে বার ডায়াগ্রাম দিয়ে, পাই চার্ট দিয়ে। এবার এটা স্টুডেন্টের ব্যাপারটাতে কতটা ডেপথ আছে সে তার উপরে ডিপেন্ড করে, সেই কোশ্চেন মানে এই ধরনের কোশ্চেন গুলো পরীক্ষায় করে আসতে পারবে কিনা। সেই জন্য এগুলা বোঝা মানে এগুলা এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করার থেকে বেশি কোর যে প্রিন্সিপালটা ওটা বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। এগুলো কোশ্চেন অলিম্পিয়াড এইসব এগুলোতে থাকে, গ্রাফ টাফ দিয়ে হেন তেন দিয়ে। তাহলে এফেক্ট অফ হিটিং, এফেক্ট অফ হিটিং প্রথমে কি, যদি স্যাচুরেটেড সলিউশনকে হিট করা হয় তাহলে ওটা আনস্যাচুরেটেড হয়ে যায়। তার কারণ কি, সলিউবিলিটি অফ দা সলিউট ইনক্রিজেস, সলিউবিলিটি বেড়ে যায়। মানে সলিউবিলিটি মানে কি, আরো সলিউটকে অ্যাকোমোডেট করার এবিলিটিকে সলিউবিলিটি বলে, পড়বো আজকে। আর যদি কুল করা হয়, স্যাচুরেটেড সলিউশনকে যদি কুল করা হয় তাহলে কি হবে, এই যে সলিউট উইল সেপারেট আউট ইন দা ফর্ম অফ সলিড ক্রিস্টাল, ক্রিস্টাল হয়ে বের হয়ে হয়ে আসবে, সেপারেট হয়ে যাবে, সেপারেট হয়ে বের হয়ে আসবে, কারণ ওর সলিউবিলিটি কমে যায়। দিস ইজ বিকজ দ্য সলিউবিলিটি অফ দ্য সলিউট ইন দ্য সলিউশন ডিক্রিজেস অন কুলিং। অ্যাজারশন রিজন দিয়ে দিল এই দুটা লাইন দিয়ে, তোমাকে এই লাইনটা দিল অ্যাজারশন, এই লাইনটা দিল অ্যাজারশন, আর এই লাইনটা দিল মনে করো রিজন। বুঝলা? তাহলে এ নাম্বার অপশন হবে। যদি উল্টা পাল্টা কিছু দেয় তাহলে ভাবতে হবে বি হবে না সি হবে না ডি হবে। এখন তো তোমাদের 5টা অপশন দিচ্ছে, ই ছিল না, ই ছিল। বোথ অ্যাজারশন এন্ড রিজন আর ফলস, ভাবতে হবে। তোমাদের কোশ্চেনটা না সারদা দিতে হবে, সারদা টেকনোলজিকে দিতে হবে। এরা কি করে? এরাই হাইডেন্সি হাইডেন্সি শেষ না। তোমাদের তোমাদের কোশ্চেনটা দিব দেখাবো, হ্যাঁ। মানে এরা পরীক্ষা দিয়ে বের হয়ে আসে কান্নাকাটি, কান্নাকাটি সত্যি কান্নাকাটি, মানে কান্না। বোর্ডেও মনে হয় টাফ দিবে না, সত্যি তো বোর্ডেও টাফ দিবে না, যতটা টাফ করার দরকার ছিল না। বিষয়ই তো করতে পারছি না। আর এরা বলে কি স্যার বায়োলজি কোথায়, খালি ফিজিক্সেই ধরা দিচ্ছে না। ফিজিক্সের কোশ্চেনটা লেন্থি ছিল, ফিজিক্সে ছিল তোমার 13, কেমিস্ট্রিতে ছিল 12 আর বায়োলজিতে ছিল 15। এনিওয়ে, তাহলে দেখো স্যার আমরা স্যাচুরেটেড সলিউশন কিভাবে বানাবো এটা রিডিং করে রাখবা, কেস স্টাডির জন্য ইম্পর্টেন্ট তোমাদের। কেস স্টাডি সারদার এগুলা নিয়ে চাপ নেই, সারদার একদম পাখির কোশ্চেন মানে সারদার টেকনো ভালোই আছে। একটা তো দেখতে হয় না কেন এখন বানাচ্ছে এটা মাইন্ড দিকে বলতে পারো আচ্ছা বলে তবে প্লিজ ভালো ছিল। এবার দেখো এখানে টেম্পারেচারটাকে মাইন্ড করো, টেম্পারেচার নিয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। সলিউট সলিউট নিয়েছে সোডিয়াম ক্লোরাইড, লবণ নিয়েছে, লবণ নিয়েছে। এবার তুমি স্যাচুরেটেড সলিউশন কিভাবে বানাবা, তুমি বিকারের মধ্যে শোনো, তুমি বিকারের মধ্যে লবণ দিতে আসো, একবারে গোটাটা মানে দিয়ে দিলে হবে না। এই যে আমরা একটু আগে তোমার সোডিয়াম ক্লোরাইডের মানে এই যে কতটা দিলে স্যাচুরেটেড হবে, কতটা দিলে 36 গ্রাম দিলে, কিন্তু সেখানে টেম্পারেচার কত ছিল, 20 ছিল। কিন্তু এইখানে 20 না, এইখানে কত আছে 30, তার মানে 36 এর থেকে একটু বেশি হবে। মোটের উপরে কথা হচ্ছে যে
হাউ টু প্রিপেয়ার এ স্যাচুরেটেড সলিউশন। তুমি একটা বিকার নিলা, একটা পার্টিকুলার টেম্পারেচারে ওর মধ্যে জল নিলা, জলের টেম্পারেচারটা মেপে নিলা থার্মোমিটার দিয়ে, ধরো 20, 30, 25 যাই হোক না কেন। এবার ওর মধ্যে লবণ দিলা অল্প একটু, প্রথমে 10 গ্রাম দিলা, স্টাইরিং করলা, গুলে গেল, আবার একটু দিলা, স্টাইরিং করলা, গুলে গেল, এরকম দিতে 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 যে পয়েন্টটাতে লাস্টের দিকে একদম অল্প অল্প করে দিতে হয়, দিতে দিতে যেই টাইমে আর মনে করো লবণ মিশছে না, ঠিক সেই পয়েন্টটাতে ওটা হয়ে গেল স্যাচুরেট। স্যার এই যে এক্সট্রা লবণটা, এটাকে বের করবো কি করে? ফিল্টার করে নিই। ফিল্টার যদি করে নিই তাহলে স্যাচুরেটেড সলিউশনটা নিচে পড়ে যাবে, এক্সট্রা লবণটা ফিল্টার পেপারে আটকে যাবে। তো এটা হয়েছে, এই যে দেখো লাস্টে কি করলাম, ফিল্টার করে নিলাম, এই যে ফিল্ট্রেট যেটা নিচে পড়ে গেল ওটা স্যাচুরেটেড সলিউশন, আর ফিল্টার পেপারে আটকে গেল যেটা, ওটা লবণটা, এক্সট্রা লবণটা। এইবার এই যে কোয়েশ্চেনটা, এই যে দেখো, হোয়াট হ্যাপেন্স when a saturated solution of sodium chloride at 30°C is allowed to cool? তখন এই যে এখান থেকে এরকম হয়ে যাবে, এইটা ছিল স্যাচুরেটেড, এইটা স্যাচুরেটেড সলিউশন ছিল, আর এই যে দেখো এখানে নিচের দিকে মানে কুলিং করলে কি হবে, ইন্টারমলিকুলার স্পেস কমে যাবে, আর ওর মাঝখানে ওয়াটারের মলিকুলের মাঝখানে যে লবণগুলো ছিল এগুলো বের হয়ে হয়ে চলে আসবে। এই যে দেখো এই লবণগুলো দেখো নিচের দিকে বের হয়ে নিচের দিকে জমা হয়ে গেছে। এটা কিসের জন্য হলো? কুলিং করার জন্য এটা হলো। এখনই বুঝালাম। তাহলে if a saturated solution of sodium chloride is allowed to cool, তাহলে আমরা কি দেখবো, এই যে দেখো, the crystals of sodium chloride will reappear in the solution, মানে আবার বের হয়ে দেখতে পাবো। অ্যাকচুয়ালি অন কুলিং কি হচ্ছে, the solubility কমে যাচ্ছে, solubility এই যে দেখো ডিক্রিজেস, যার জন্য সোডিয়াম ক্লোরাইড গুলো সেপারেট মানে আলাদা হয়ে ক্রিস্টাল ফর্মে বের হয়ে হয়ে নিচের দিকে জমা হয়ে যাবে। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। না, সলিবিলিটি এত অব্দি না, কত অব্দি? ফর্মস ক্রিস্টাল। এই যে এইখান থেকে উই উইল নাও ডিসক্রাইব হোয়াট হ্যাপেন্স। এই কোয়েশ্চেনটা তুলে দিতে পারে যে হোয়াট হ্যাপেন্স when a saturated solution of sodium chloride at 30°C is allowed to cool। স্যার আমাকে কি এতটা বড় লিখতে হবে? না, তোমার যদি অ্যান্সার ছোট হয় কিন্তু প্রিসাইজ হয় তাহলেও হবে, যে the solubility of the solution will decrease and crystals of sodium chloride will separate out। এই তো, যে সোডিয়াম ক্লোরাইডের দানাগুলো সেপারেট হয়ে বের হয়ে হয়ে চলে আসে, এইটুকুনি লিখলেই হবে। স্যাচুরেটেড আনস্যাচুরেটেড বুঝলে সলিবিলিটি এখন বুঝতে পারবা। বলো। হ্যাঁ, হ্যাঁ, 9 এ তো আছেই কয়টা চ্যাপ্টার, এগুলো না দিলে পড়ার কি আছে? এগুলো সাইলেন্ট করো। এবার চলে আসো সলিউবিলিটি। সলিউবিলিটি হচ্ছে তোমার একটা পার্টিকুলার টেম্পারেচারে একটা সলিউশনকে যেই যতটা সলিউট দিলে তোমার স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। এই যে একটু আগে আমি তোমাদেরকে কি বললাম, 100 গ্রাম ওয়াটারের মধ্যে 20°C টেম্পারেচারে কতটা NaCl দিলে স্যাচুরেটেড হয়ে যাচ্ছিল, কতটা NaCl দিলে স্যাচুরেটেড হয়ে যাচ্ছিল? 36 গ্রাম। তাহলে এটাই ওর সলিউবিলিটি। বুঝলা? যে ম্যাক্সিমাম একটা পার্টিকুলার টেম্পারেচার ম্যাক্সিমাম কতটা সলিউট মিশানো যাচ্ছে, কতটা সলিউট মিশানো যাচ্ছে 100 গ্রাম সলভেন্টের মধ্যে, কিন্তু অবশ্যই 100 গ্রাম সলভেন্টের মধ্যে কতটা ম্যাক্সিমাম সলিউট মিশানো। এবার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে কি? স্যাচুরেটেড, হ্যাঁ কি না? তার মানে তোমাকে একটা সলিউশনকে স্যাচুরেটেড বানানোর জন্য ম্যাক্সিমাম যতটা সলিউট দিতে হবে সেটাই ওর সলিউবিলিটি।
স্যাচুরেটেড সলিউশন যে বুঝে থাকবে সে এটার অ্যান্সার ঠিকই বলতে পারবে। তাহলে দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ, এই যে এখান থেকে ব্র্যাকেট করো, দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট which can be dissolved in 100 গ্রাম of solvent at a specific temperature, যে এই টেম্পারেচারটাকে মেনশন করবে না তার মার্কস কাটা হবে। কারণ সলিবিলিটি কিন্তু চেঞ্জ হয়, টেম্পারেচার বাড়ালে ওটা আনস্যাচুরেটেড হয়ে যায়, টেম্পারেচার কমালে আবার ওভার স্যাচুরেটেড হয়ে যায়, সেই জন্য টেম্পারেচারটাকে ডেফিনেশনের মধ্যে মেনশন করতেই হবে, সেটাকেই ওর বলে সলিবিলিটি, solubility of the solute in that solvent at that particular temperature। তো তোমাকে যদি একটা কোয়েশ্চেন দেয়, এই কোয়েশ্চেনটা সারদাতে খুব দেয়, what do you mean by the solubility of potassium nitrate is 32 gram? এই কোয়েশ্চেনটা তোমাদের দেয়, what do you mean by solubility of potassium nitrate in water is 32 gram at 20 degree Celsius temperature? It means that in 100 gram of water at 20 degree Celsius temperature, maximum 32 gram of potassium nitrate can be dissolved to make a saturated solution. পারবা লিখতে? হুম, কি বললা বলো? আরে বলো না, কি যে বললো আর বলো না, ডাউট থাকে তাও এই যে এই কোয়েশ্চেনটা দিয়ে দেয়। তারপরে যদি বলে যে হোয়াট ডু ইউ মিন বাই দ্য সলিউবিলিটি অফ সোডিয়াম ক্লোরাইড ইন 100 গ্রাম, সরি, ইন ওয়াটার 100টা দেওয়া থাকবে না, হোয়াট ডু ইউ মিন বাই দ্য সলিউবিলিটি অফ সোডিয়াম ক্লোরাইড ইন ওয়াটার এট 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইজ 36 গ্রাম। ইট মিনস এই যে এই লাইনটা লিখে দিবা, এ ম্যাক্সিমাম অফ 36 গ্রাম অফ সোডিয়াম ক্লোরাইড ক্যান বি ডিজলভড ইন, তোমাকে লিখতে হবে 100 গ্রাম অফ ওয়াটার at 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো এরকম মোট কথা সলিউবিলিটি মানে কতটা মিশালে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। তো এইখানে অনেকগুলো সলিউটেড সলিউবিলিটি দেওয়া আছে, ভালো করে এটা মুখস্থ করো। সলিউবিলিটি দেওয়া আছে, এটা কত কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এবার ওয়াটার, এবার এখানে কিন্তু কোথাও বলা থাকবে না, সলিউবিলিটিতে কোথাও বলা থাকবে না কত গ্রাম ওয়াটার, বলো তো কত গ্রাম ওয়াটার? অবশ্যই 100 গ্রাম ওয়াটার। সলিউবিলিটি মানেই 100 গ্রাম ওয়াটারের মধ্যে, ওটা লেখা থাকুক চাই না থাকুক, ওটা লেখা থাকুক চাই না থাকুক, তোমাকে ধরে নিতে হবে ওটা 100 গ্রাম ওয়াটারের মধ্যে। তাহলে বলেছে যে কপার সালফেটের সলিউবিলিটি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সলিউবিলিটি 21 গ্রাম, মানে 100 গ্রাম ওয়াটারের মধ্যে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তুমি ম্যাক্সিমাম 21 গ্রাম কপার সালফেট মিশাতে পারবা, যাতে করে ওটা একটা স্যাচুরেটেড সলিউশন হয়ে যায়। বুঝতে পারলা? তো এরকম করে সবগুলো পারবো তো। এবার এটা দিয়েও তোমাদের গ্রাফ দিয়ে দিল, এটা দিয়েও গ্রাফ দিয়ে দিল, এরকম এরকম একটা গ্রাফ দিয়ে দিল। এবার এইখানে মনে করো দেওয়া আছে মাস, ঠিক আছে, এখানে মনে করো দেওয়া আছে 0, ঠিক। এইবার তোমাকে বললো যে এইখানে আছে, এইখানে এই পয়েন্টটাতে দিয়ে দিল মনে করো 32 গ্রাম, মাস মানে কি গ্রামে দেওয়া আছে, ঠিক আছে, এখানে 32 দেওয়া আছে। এইখানে মনে করো দেওয়া আছে 37, ঠিক আছে, এইখানে মনে করো দেওয়া আছে একদম এই পিকে মনে করো দেওয়া আছে 204, 204 দেওয়া আছে। এবার এইটা বললো এ, এটা বি, এটা সি, আইডেন্টিফাই এ বি সি। তাহলে এ 32, 32 কে পটাশিয়াম নাইট্রেট, বি 37, 37 কে অ্যামোনিয়াম ক্লোরাইড, সি 204, 204 কে সুগার, এরকম করে দিয়ে দিল। এগুলো তো বলা যায় না এগুলো কি কিভাবে দিতে পারে, কোথার থেকে দেয় কোনো ঠিক নাই। এবার সলিউবিলিটি দিয়ে ম্যাথ আছে, সলিউবিলিটি দিয়ে ম্যাথ আছে। তোমাকে বললো, আচ্ছা
ম্যাথ, এই ম্যাথটা ডাইরেক্ট দিলে পারবা না। কি এগুলো? তাহলে চলে যাও, ক্লাসের মাঝখানে ডিস্টারবেন্স। কি এগুলো হচ্ছে না? জিনিসটা কি বলো? কি জিনিসটা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তোমরা এত কথা বলছো কেন? তোমার হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইডের solubility in water at 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কত বলো তো একটু লিস্ট দেখে। 34 গ্রাম দেওয়া আছে, তাই তো? এবার আমি এটা নিয়ে মনে করো একটা ম্যাথ আমি বানিয়ে দিচ্ছি। বললো যে in 300 গ্রাম অফ ওয়াটার, in 300 গ্রাম অফ ওয়াটার 102 গ্রাম potassium chloride can be dissolved at 20 degree Celsius temperature to make saturated solution, তাহলে তোমাকে solubility ক্যালকুলেট করতে বললো। হোয়াট ইজ দ্য solubility of potassium chloride, in water, তাহলে আমি প্রথমে এই ম্যাথটা করে দিচ্ছি, ঠিক আছে? এখানে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কনস্ট্যান্ট, ঠিক আছে? তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে না। ক্লাস 9-এ টেম্পারেচার বাড়ানো কমানো দিয়ে তোমাদের কোনো ম্যাথ থাকবে না, যদি না লাক খারাপ থাকে। ঠিক আছে, তোমাদের তো কিছু বলাই যায় না। 20 ডিগ্রি যাই টেম্পারেচার থাকুক, টেম্পারেচার নিয়ে অত ভাবতে হবে না, ঠিক আছে? তাহলে in 300 গ্রাম অফ ওয়াটার তোমার ডিজলভ কতটা হয়? ডিজলভস 102 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড, হ্যাঁ কি না? এটা ইনফরমেশন দেওয়া আছে। এবার সলিউবিলিটি মানে আমাকে কত গ্রাম ওয়াটারের মধ্যে বের করতে হয়? 100 গ্রাম ওয়াটারের মধ্যে বের করতে হয়। দেওয়া আছে কত গ্রামের? সবাই ফোকাস করছো? দেওয়া আছে 300 গ্রামের ওয়াটারের মধ্যে কতটা আছে, কিন্তু তোমাকে বের করতে হবে সলিউবিলিটি মানে কত গ্রাম ওয়াটারের মধ্যে? 100 গ্রাম ওয়াটারের মধ্যে। তাহলে ইউনিটারি মেথড ইউজ করো। তাহলে 1 গ্রাম ওয়াটারের মধ্যে কতটা? 102/300। তাহলে 100 গ্রাম ওয়াটারের মধ্যে কতটা? 100 গ্রাম ওয়াটারের মধ্যে কতটা? সরি, 102 ডিভাইডেড বাই 300 মাল্টিপ্লাই 100। তাহলে এই নিচে 3 থেকে গেল, 3 দিয়ে 102 কে করলে কত হবে? 34। তাহলে তোমার অ্যান্সার হলো 34 গ্রাম। এই যে দেখো তো মিললো কিনা, বুঝলা? তো তোমাকে এরকম দেওয়া থাকলো, তোমাকে সলিউবিলিটি বের করতে হলো। সলিউবিলিটি বের করতে বলা মানেই 100 গ্রামের মধ্যে বের করবা। যদি না বুঝতে পারো তাহলে বলো আবার। তোমাকে 300 গ্রাম অফ ওয়াটারের মধ্যে দেওয়া আছে, এবার সলিউবিলিটি বের করতে বলেছে মানে কি কত গ্রামের মধ্যে বের করতে হবে? 100 গ্রামের মধ্যে। তাহলে ইউনিটারি মেথড দিয়ে এমনি বের করে দেওয়া হবে। না, সলিউবিলিটি বের করার ক্ষেত্রে আমরা এটাকে গ্রামেই করব। লিটার হচ্ছে ভলিউম, কিন্তু আমরা এখানে মাস দিয়ে করব। আর ওয়াটার হচ্ছে এমন একটা ব্যাপার যে ওর 100 গ্রাম মানে 100 লিটার, সরি 100 কেজি মানে 100 লিটার, 100 গ্রাম মানে 100 ml।
তাহলে এবার এই কোশ্চেনটা দেখো তো, স্যাম্পল প্রবলেম যেটা দেওয়া আছে, তোমরা এইটা হচ্ছে কপিতে করো, কেউ কোশ্চেন সলিউশনটা না দেখে কপিতে করো। এটা সোজা সোজা, কঠিন আমি দিব, এগুলা সোজা সোজা। যে 12 gram of potassium sulfate dissolves in 75 gram of water at 60 degrees Celsius temperature. What is the solubility in water at that temperature? 100 এ বের করছো? ঠিক আছে। সব থেকে বেস্ট এগুলো করার, অত বেশি ফর্মুলা টর্মুলাতে যাওয়ার দরকার নাই, সিম্পল ইউনিটারি মেথডে করে দিবা। ইউনিটারি মেথড তো সবাই জানো, এততে এত, একে কত, 100তে কত। তাহলে এখানে টেম্পারেচার নিয়ে ছেড়খানি করার কোনো দরকার নাই, যা আছে থাক। 75 গ্রাম ওয়াটারের মধ্যে কত দেওয়া আছে? 12 গ্রাম। তোমাকে কতর মধ্যে বের করতে হবে? 100 এর মধ্যে, ব্যাস হয়ে গেল। না, আগে ওয়ানে বের করো, ওয়ান। আগে ওয়ানে বের করো, 75 থেকে ডাইরেক্ট 100 যদি পারো তাহলে করো, এমনি যদি না পারো তাহলে ওয়ান দিয়ে আগে করে দিও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না, বইতে তো আছে, বইতে তো পরেও দেখে নিতে পারবা, নিজে আগে করো যেটা শিখলা। সেভেন্টি ফাইভে 12, তাহলে ওয়ানে কত কম? কম হলে ডিভাইড, 100 এ কত? 100 হলে বেশি, তাহলে মাল্টিপ্লাই। এখানে এমনি ফর্মুলা দিয়ে করা আছে, আমি। হ্যাঁ, বলো। এগুলা ভুল হবে কেন? তাহলে 75 গ্রাম সলিউশনে, ওয়াটারের মধ্যে, 75 গ্রাম ওয়াটারের মধ্যে কত গ্রাম? 12 গ্রাম। তাহলে 1 গ্রামের মধ্যে কত? 1 গ্রাম মানে 75 এর থেকে 1 কম না বেশি? কম। কম হলে ডিভাইড করতে হয়, তাহলে 12 ডিভাইডেড বাই 75। এবার 100 গ্রামের মধ্যে আমাদেরকে বের করতে হবে। এবার 1 এর থেকে 100 কম না বেশি? বেশি হলে মাল্টিপ্লাই করব, তাহলে 12 বাই 75 মাল্টিপ্লাই 100। তাহলে 25 দিয়ে কাটো 4, 25 দিয়ে কাটো 3, 3 দিয়ে 12 কে কাটো 4, তাহলে 4 4 যা 16, 16 গ্রাম। 16 গ্রাম। এগুলো পারতে হবে, এগুলো ইউনিটারি মেথড, বাচ্চাদের 4 5 এর অঙ্ক এগুলা। এবার স্যার, যদি আমি সলিউবিলিটির যদি ফর্মুলা দিয়ে যদি করতে চাই, সলিউবিলিটির ফর্মুলা দিয়ে যদি করতে চাই তাহলে কিভাবে বের করব? তোমার মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট মাল্টিপ্লাই 100। দেখো তো, তাই তো হলো না? 12 কি ছিল? 12 সলিউট ডিভাইডেড বাই 75, 75 কি ছিল? ওয়াটার, মানে কি সলভেন্ট, মাল্টিপ্লাই 100। এই ফর্মুলা দিয়ে সবাই ডাইরেক্ট করে নিতে পারো। আর এই ফর্মুলাটা মুখস্থ রাখলে আরো অনেক কিছু বের করা যাবে। এই ফর্মুলাটা মুখস্থ রাখলে অনেক কিছু বের করা যাবে।
এই ফর্মুলাটা জানলে আরো অনেক কিছু বের করা যাবে। যেমন একটা আমি তোমাদেরকে ম্যাথ দিচ্ছি। সলিউবিলিটি অফ অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড in 20°C water is, অ্যামোনিয়াম ক্লোরাইডের সলিউবিলিটি তোমার কত দেওয়া আছে, না না 204 মনে না 37, আচ্ছা is 37 গ্রাম দেওয়া আছে, 37 গ্রাম, ঠিক আছে। এবার তোমাকে কোশ্চেন দিল হোয়াট অ্যামাউন্ট অফ, হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যান বি ডিজলভড in 20 গ্রাম অফ ওয়াটার, 20 গ্রাম অফ ওয়াটার। এইটা করো তো, এইটা করো, সলিউবিলিটির ইয়েটা দিয়ে হয়ে যাবে, এই ফর্মুলাটা দিয়ে হয়ে যাবে একবারে। Solubility of ammonium chloride in 20°C temperature water is 37 gram. 7.4 gram. 7.4 না, ঠিক আছে দেখি, সবাই চেষ্টা করো। দুই মিনিট বা 1-2 মিনিটের বেশি টাইম দেওয়া উচিত না এগুলোতে। যখন আমি করে দিব না তখন বলবো এত ইজি। ফর্মুলাটা দিয়ে করো, এই যে ফর্মুলাটা দিয়ে, solubility equal to mass of solute by mass of solvent into 100। Solubility equal to mass of solute by mass of solvent multiply 100। তো এখানে ভ্যালু গুলো বসাও। সলিউবিলিটি কত দেওয়া আছে, 37 বসাই দিলাম। আচ্ছা, সলিউটের ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে না, হোয়াট অ্যামাউন্ট অফ অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে সলিউট, তো ওটাকে এক্স ধরে নাও। সলভেন্ট কত দেওয়া আছে বলো তো, 20 মাল্টিপ্লাই 100, তাই তো, এত ইজি। তাহলে এখানে এক্স এর ভ্যালু যদি আমি বের করি তাহলে 20 এদিকে চলে যাবে, 20 ডিভাইড হয়ে আছে, এদিকে গেলে মাল্টিপ্লাই হবে, এইদিকে গেলে মাল্টিপ্লাই হবে, আর 100 মাল্টিপ্লাই হয়ে আছে, এইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে। তাহলে এইদিকে হচ্ছে তোমার 7, 14, 6 7, 74/10। তাহলে 10 দিয়ে ডিভাইড করলে পয়েন্ট এক ঘর আগে চলে আসবে, তাহলে এক্স এর ভ্যালু কত বড় হলো, 7.4, 7.4 গ্রাম ডিজলভ করা যাবে, হয়ে গেল। একটু বুদ্ধি লাগালেই এগুলো অঙ্ক ইজিলি করতে পারা যায়। এই কোয়েশ্চেনটাতে খাসিয়াত কি, এই কোয়েশ্চেনটাতে তোমাকে সলিউবিলিটি বের করতে বলেনি, তোমাকে সলিউবিলিটি দেওয়া আছে। তাহলে এবার সলভেন্ট দেওয়া আছে, তোমাকে সলিউট কতটা মিশানো যাবে সেটা বের করতে বলবো। আচ্ছা, যদি এমন হতো
সলিউট দেওয়া আছে, সলভেন্ট বের করতে হবে, পারবা? সলিউট দেওয়া আছে, সলভেন্ট বের করতে হবে। সলিউট দেওয়া আছে, সলভেন্ট বের করতে হবে। ধরে নাও আর একটা ম্যাথ দিই, যে একই রকম সলিউবিলিটি অফ অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম ক্লোরাইড না, অন্য কোনো কিছু দিয়ে দিই। অন্য কি আছে, সুগার দিয়ে দিই 204। solubility of sugar in 20 degree Celsius water is 100 সরি 204 গ্রাম, 204 গ্রাম। এবার কোয়েশ্চেন দিল যে হোয়াট অ্যামাউন্ট অফ ওয়াটার is needed to dissolve 51 gram sugar in that temperature। ইন দ্যাট টেম্পারেচার মানে 20 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে এখানে টেম্পারেচার নিয়ে ছেড়খানি করার কোনো দরকার নেই। সলিবিলিটি অফ সুগার ইন 204, আচ্ছা 204 তো দেওয়াই আছে। ভালো করে দেখবা কি জিজ্ঞাসা করেছে, হোয়াট অ্যামাউন্ট অফ কি, ওয়াটার, ওয়াটার মানে কি সলভেন্ট জিজ্ঞাসা করেছে, সলভেন্ট ক্যালকুলেট করতে হবে। আর চিনি দেওয়া আছে, সুগার মানে 50 গ্রাম, 51 গ্রাম সুগার দেওয়া আছে, মানে কি দেওয়া আছে, সলিউট দেওয়া আছে। তাহলে ফর্মুলাতে ভ্যালুগুলো বসাও, হয়ে যাবে তো। ফর্মুলাতে ভ্যালুগুলো বসাও। বুঝে কত হলো? 0.08 না, 0.08 গ্রাম ওয়াটার লাগবে মাত্র 51 গ্রাম সুগার মিশাতে। 0.08 গ্রাম ওয়াটার মানে 1 চামচও না। ওটার মধ্যে তুমি 51 গ্রাম চিনি মিশাবা কি করে ভাই? 25 গ্রাম। নিজে করো নবজিৎ, নিজে করো। ওরটা দেখে তোমার লাভ হবে না, ও শিখে নিছে। তুমি যদি ওরটা কপি করো, তার মানে ওর শিখাটা তুমি শিখলা না। পারছো আয়ুষ? ফর্মুলা দিছো, ফর্মুলা, ফর্মুলাটা দাও, ফর্মুলাটা দাও, ফর্মুলাটা লেখো। ফর্মুলা দিয়ে করো। ফর্মুলা দাও, কোয়েশ্চেন দেখে দেখে ভ্যালু গুলো বসাও, ক্যালকুলেশন করো। 25ই তো হবে। সলিউবিলিটি ইকুয়াল টু সলিউট বাই সলভেন্ট মাল্টিপ্লাই 100। সলিউবিলিটি কত দেওয়া আছে, 204। সলিউট দেওয়া আছে কি দেখো তো, এই যে সলিউট, সুগারটা সলিউট কি না, তাহলে সলিউটের জায়গায় ওর ভ্যালুটা বসাও 51। সলভেন্টটা আমাদেরকে বের করতে বলেছে, তাহলে সলভেন্টটাকে এক্স ধরে নাও, মাল্টিপ্লাই 100। তাহলে এখান থেকে এক্স কিভাবে বের করব, এক্সটাকে যদি এই দিকে নিয়ে যাই, তাহলে 204 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে।
এইদিকে 51 মাল্টিপ্লাই 100 থেকে গেল। তারপরে এক্সটা যদি বের করতে চাই তাহলে 51 মাল্টিপ্লাই 100, 204 এখানে মাল্টিপ্লাই হয়ে আছে, এদিকে গেলে কি হয়ে যাবে, ডিভাইড। তাহলে 51 দিয়ে 204 কে কাটো, দেখো 4 হবে, আর 4 দিয়ে 100 কে কাটো, দেখো কত হয়, 25। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো, 25 গ্রাম। তার মানে তোমাকে 25 গ্রাম ওয়াটার নিতে হবে, 25 গ্রাম ওয়াটার নিতে হবে। হয়েছে? বুঝতে পারছো কিনা বলো, না বুঝতে পারলে বলো। বুঝতে পারোনি? না না, না পারলে বলো, কোনো ব্যাপার না, আমি আবার বলবো তাহলে, কারণ এগুলো জায়গা অনেকেরই অসুবিধা হতে পারে। পারবো তো এগুলো দিলে? তোমাকে অনেক তিনটা দিতে পারে তাহলে, এক দিতে পারে সলিউবিলিটি বের করতে, এক দিতে পারে সলিউট বের করতে, এক দিতে পারে সলভেন্ট বের করতে। ওই ফর্মুলা দিয়ে তিনটা হয়ে যাবে। তিন রকমেরই ম্যাথ আমি করিয়ে দিলাম। হয়েছে এটা? এবার তাহলে আশা করি স্যাম্পল প্রবলেম, ও আর নাই না। নেক্সট, effect of temperature and pressure on solubility. Effect of temperature and pressure on solubility. কথা বলো না, না এত কথা বললে কিচ্ছু বুঝতে পারবে না। আচ্ছা, এইবার পরে আমি করে দিচ্ছি, ঠিক আছে, যাওয়ার সময় আমি করে দেবো। এবার এইদিকে মন দাও, আমি যাওয়ার সময় করে দেবো, সব বলে দেবো। এইবার হচ্ছে আহ আগেরটা আমরা কি বললাম, এফেক্ট অফ হিট, কোথায় গেল আগেরটা, কোথায় বললাম, ও না, এখনো আসেনি না। ও, এফেক্ট অফ হিটিং এন্ড কুলিং না, এটা পড়েছি, একটু একটু আইডিয়া আছে যে হিট দিলে ইন্টারমলিকুলার স্পেসটা একটু বেড়ে যায়। এই যে এটা যেটা বুঝালাম, হিট দিলে ইন্টারমলিকুলার স্পেসটা বেড়ে যায়, তখন আরো আরো ডিসলভ করা যাবে, মানে আনস্যাচুরেটেড, আর কুল করলে ওই ক্রিস্টাল হয়ে বের হয়ে আসবে। তো ওই সেম কনসেপ্টকে এবার কাজে লাগাই এখানে, কিন্তু এবারে চলে আসলো কি বলতো, টেম্পারেচারের সাথে প্রেসারও চলে আসলো, টেম্পারেচারের সাথে প্রেসারও চলে আসলো, টেম্পারেচার এন্ড প্রেসার কিন্তু। এইবার আমার বেস্ট সাজেশন এইটা মুখস্থ করো। এটার অ্যাজ সাচ কোনো, মানে আমি কোনো ট্রিক্স বলতে পারবো না যে এটা কিভাবে মনে রাখতে হবে। প্রথম দুইটা একসাথে ভাববা, আর পরের দুইটা মানে 3 নাম্বার আর 4 নাম্বার একসাথে ভাববা, 3 নাম্বার আর 4 নাম্বারটা একসাথে ভাববা। ঠিক আছে, প্রথমটাতে কি আছে, প্রথম দুটোতে কি আছে, প্রথম দুটোতে কি আছে, সলিড ইন লিকুইড, সলিড ইন লিকুইড, সলিউবিলিটি অফ সলিড ইন লিকুইড। মনে করো আমি সলিড বলছি, মনে করো NaCl মানে লবণ, ইন লিকুইড মনে করো ওয়াটার, বুঝলা, লবণ ইন ওয়াটার। যদি টেম্পারেচার বাড়াই তাহলে সলিউবিলিটি বাড়বে, যদি টেম্পারেচার কমাই, যদি টেম্পারেচার কমাই তাহলে সলিউবিলিটি কমবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ডাইরেক্টলি প্রপোর্শনাল দিয়ে দিল।
এটা কি ছিল? এটা আমি বললাম টেম্পারেচারের রেসপেক্টে, টেম্পারেচার। আচ্ছা, প্রেসারের রেসপেক্টে কি হবে? প্রেসার বাড়ালে সলিবিলিটি বাড়বে না কমবে? সলিড ইন লিকুইড এখানে আনএফেক্টেড, কোনো চেঞ্জ হবে না। প্রেসার বাড়াও চাই প্রেসার কমাও, সলিবিলিটি একই থাকবে, সলিড ইন লিকুইড। এবার গ্যাসের ক্ষেত্রে এটা উল্টা, এগুলো জিনিস লিখো না কিন্তু, হ্যাঁ। গ্যাসের ক্ষেত্রে ব্যাপারটা উল্টা। টেম্পারেচারের রেসপেক্টে যদি টেম্পারেচার বাড়াও তাহলে সলিবিলিটি কমবে, আর যদি টেম্পারেচার কমাও তাহলে সলিবিলিটি বাড়বে। এটা কিসের বললাম? গ্যাস ইন লিকুইড, গ্যাস ইন লিকুইড। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ গ্যাস, সাপোজ আমি বললাম অক্সিজেন ইন ওয়াটার, অক্সিজেন ইন ওয়াটার, লিকুইডটা মনে করো ওয়াটার। এবার তুমি যদি জলটাকে বয়েল করো, ইনক্রিজ টেম্পারেচার, বুঝলা? ওই জলের থেকে সব অক্সিজেন বের হয়ে যাবে, ওই জলের থেকে অক্সিজেন বের হয়ে যাবে। মানে কি, তোমার সলিবিলিটি কি হয়ে গেল? কমে গেল। কিন্তু যদি যত টেম্পারেচার একটু কমাবা, অক্সিজেন আরো ডিজলভ হতে থাকে, অক্সিজেন আরো ডিজলভ হতে থাকে। তাহলে টেম্পারেচার কমালে সলিবিলিটি কি হলো? বাড়লো, ইনক্রিজেস। হয়েছে? আচ্ছা, এবার চলে আসি প্রেসার, গ্যাস ইন লিকুইড ইন উইথ রেসপেক্ট টু প্রেসার। গ্যাস ইন লিকুইড, মনে করো অক্সিজেন আর ওয়াটার। তুমি যদি প্রেসার বাড়াও তাহলে সলিবিলিটি বাড়বে, আর যদি তুমি প্রেসার কমাও তাহলে সলিবিলিটি কমবে। সে আমি প্রেসার দিয়ে এইভাবে জিনিসটা বুঝাচ্ছি। সাপোজ এইখানটাতে তোমার কাছে একটু জল আছে, ওয়াটার, আর এই জায়গাটায় মনে করো অক্সিজেন গ্যাস আছে। এবার এর ওপরে একটা পিস্টন আছে, এয়ার টাইট পিস্টন আছে, এরকম পিচকারির মতো জিনিসটা। এবার পিস্টনটাকে যদি তুমি নিচের দিকে প্রেস করো তাহলে কি প্রেসার বাড়ছে, তাই কি না? প্রেসার বাড়লে অক্সিজেনের মলিকিউল গুলো জলের মধ্যে ঢুকে যাবে, বুঝলা? তাহলে প্রেসার বাড়ালে অক্সিজেনের সলিবিলিটি জলের মধ্যে বাড়ছে, আর প্রেসার কম থাকলে ডিজলভ হবে না, অক্সিজেনটা জলের মধ্যে ঢুকবে না। এটাই এইভাবে মনে রাখতে হবে যে the solubility of gas in liquid increases on increasing pressure and decreases on decreasing pressure। তাহলে এটাও ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটাও ডাইরেক্টলি প্রপোর্শনাল। ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে তোমার প্রপোর্শনালের ম্যাথ করেছো তো, এটা বাড়ালে ওটা বাড়ে বাড়ে, এটা কমালে ওটা কমে। আর যদি উল্টা হয়, বাড়ালে কমবে আর কমালে বাড়বে, তখন ওটাকে কি বলে বলো তো? ইনভার্সলি প্রপোর্শনাল। যেমন এই যে 3 নাম্বারটা, 3 নাম্বারটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল। আর এইটা তো আনএফেক্টেড, এটার কোনো ইয়ে নেই, এটা মুখস্থই রাখতে হবে। প্রথমে সলিড ইন লিকুইড, সলিড ইন লিকুইড, প্রথমটা টেম্পারেচার, তারপরেরটা প্রেসার। টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি বাড়বে, কমালে সলিবিলিটি কমবে। প্রেসার বাড়ালে কোনো মানে আনএফেক্টেড। এবার সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, এটাও গ্যাস ইন লিকুইড, এর পরেরটাও গ্যাস ইন লিকুইড। প্রথমেরটা কি? টেম্পারেচার, টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি কমবে, টেম্পারেচার কমালে সলিবিলিটি বাড়বে। আর প্রেসারটা আবার ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে প্রেসার বাড়লে সলিবিলিটি বাড়বে, প্রেসার কমলে সলিবিলিটি কমবে। ঠিক আছে? এইবার এই টেবিলটা দেখো, এই টেবিলটা হচ্ছে কপার সালফেটের সলিবিলিটি ইন ওয়াটার অ্যাট ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার, অ্যাট ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার। সবাই এই দিকে তাকাও। 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সলিবিলিটি 14 গ্রাম, টেম্পারেচার বাড়ালো 10 ডিগ্রিতে 17, 20-তে 21, 30-তে 24। দেখো তো ধীরে ধীরে বাড়ছে না? 14 থেকে 17, 17 থেকে 21, 21 থেকে 24, 24 থেকে 29, আর ওইদিকে টেম্পারেচারও বাড়ছে, দেখো। তাহলে তোমাকে এই টেবিলটা পরীক্ষার সময় তুলে দিল, তুলে দিয়ে বলল যে হোয়াট কনক্লুশন ইউ ক্যান মেক
from this table in terms of solubility of solid in liquid with respect to temperature. আবার বলছি, what conclusion you can make from this table in terms of solubility of solid in liquid with respect to temperature. যে আরে যে তোমাকে অ্যানসারটা কি লিখতে হবে, টেম্পারেচার বাড়লে সলিউবিলিটিও বাড়ে, এটাই অ্যানসার। বা এই যে এখান থেকে কোশ্চেনটা নাও, what is the conclusion of the effect of temperature on the solubility of a solid substance in water in a little more মানে solubility in water, এই যে এত অবধি দিয়ে কোশ্চেনটা দিয়ে দিন, বুঝলা? এখান থেকে এত অবধি ব্র্যাকেট একটা করে দাও। এই টেবিলটা এবার যে স্যার পরীক্ষার সময় তোমাকে কপার সালফেট দিয়েই যে দিল, তার তো কোনো মানে নাই। এটা তো একটা গিভেন ডেটা, তোমাকে অন্য যে কোনো কিছু দিতে পারি, তোমাকে খালি অবজার্ভ করতে হবে কি হচ্ছে, তোমাকে খালি অবজার্ভ করতে হবে। একটা জিনিস দেখো তো, দেখি তোমাদের কত বুদ্ধি। তোমাকে পরীক্ষার সময় এরকম একটা টেবিল দিল, আর টেবিলটা ধরো এমসিকিউ হিসেবেই দিলাম আমি। তোমাকে বললো যে what could be the possible state of the substance A, solid, liquid, gas, both A and C, চারটা অপশন দিল। বলো বলো কি বললা? গ্যাস, গ্যাস বললা তো, এবার এক্সপ্লেন করো। বলো না, যেটা জানো সেটাই বলো, যেটা বুঝছো ওটাই বলো। ছাবলা কেন? বলো। টেম্পারেচার বাড়ার সাথে সাথে সলিউবিলিটি কি হচ্ছে, কোথায় বাড়ছে? এখানে ডেটা গুলো দেখছো না, এখানে সলিউবিলিটি কমছে। এবার কমছে মানে তার মানে এই এ সাবস্টেন্সটা কি হতে পারে? গ্যাস। গ্যাসের ক্ষেত্রেই একমাত্র এটা ইনভার্সলি প্রপোর্শনাল ছিল, যে টেম্পারেচার বাড়লে সলিউবিলিটি কমবে। তো তোমাকে যে ওই টেবিলটাই দিবে এমন কোনো মানে নেই, এরকম ঘুরায় অন্য একটা টেবিল দিয়ে দিল। তা আমি সেই জন্য বারবার বলছি, এগুলা টেবিল, গ্রাফ, কোয়েশ্চেনটা কিন্তু কোনো দিক থেকেই কঠিন না। কেউ অবজার্ভ করে, টেবিল দেখেই হাইগে দিল, টেবিলটা পড়লোই না, এই কি দিছে, মাথা চুলকায় চুলকায় শেষ। আরে ভাই আগে শান্তি মতো জিনিসটা পড় তো, টেবিলটাতে কি বলছে দেখ, ডেটা গুলো দেখ, তুই রিলেশন কর যে এইদিকে বাড়ছে এইদিকে কমছে। আমি তো জানি এখন কারোর পেটে যদি বিদ্যাই না থাকে তার ব্যাপার আলাদা, যে যে একদম পড়েই যায় না তার ব্যাপার আলাদা, যে জিনিসটাই জানে না সে পারবে না। কিন্তু আমি তো কনফিডেন্ট যে আমি যে এই পার্টটা থেকে যাই কোয়েশ্চেন দিকে আমি পারবো। হ্যাঁ, সেখানে ডাইরেক্ট কোয়েশ্চেন না দিয়ে এরকম টেবিল বা গ্রাফ দিয়ে দিল, তাহলে চেষ্টা তো করতে হবে, আমাকে দেখতে তো হবে, মাথাটা তো খাটাতে হবে। ওই জায়গাটাই তো ধরতে পারছে না তো। এটা কিন্তু এটা আমি নিজেই বানিয়ে দিলাম, দেখি বললাম না, দেখি তোমাদের কত বুদ্ধি। তো এটা একটা গ্যাস হবে। নেক্সট দেখি এবার, এইটা কে বলতে পারো, দেখবো। অ্যান্সার দেখতে চাও দেখো, অ্যান্সার দেখতে চাও দেখো, অকাত
এই কোশ্চেনটার যদি সলিউশন, এই যে কোশ্চেন গুলো এবিসিডি গুলো হচ্ছে কোশ্চেন। তোমাকে একটা টেবিল দেওয়া আছে, ডিফারেন্ট ডিফারেন্ট সলিউট দেওয়া আছে, ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে তাদের সলিবিলিটি দেওয়া আছে। দীপ্রিয়, ওরকম হা করে তাকায় থাকলে হবে না, বুঝো। এদিকে দেখো, আমি বলে দিচ্ছি। এটা মনে করো পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে? এদিকে দেখো, এবার 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওর সলিবিলিটি 21 গ্রাম, 20 ডিগ্রিতে 32, 40 ডিগ্রিতে 62, 60তে 106, 80তে 167। এটা শুধু গোটাটাই পটাশিয়াম নাইট্রেটের, বুঝলা? তারপরের রোটা তোমার সোডিয়াম ক্লোরাইডের, তারপরের রোটা গোটাটাই পটাশিয়াম ক্লোরাইড। এরকম করে জিনিসটা টেবিলটা দেওয়া আছে। এরকমই থাকে কোয়েশ্চেন তোমাদের কানাডাতে। তো এমন কিছু কঠিন কোয়েশ্চেনই না এটা। হোয়াট মাস অফ পটাশিয়াম নাইট্রেট would be needed to make a saturated solution of potassium nitrate in 50 gram of water at 40 degree Celsius temperature? ম্যাথ করতে হবে তো এটা। আমি এখান থেকে তো 100 খানা ম্যাথ করে দিয়ে দেওয়া যায়। তাহলে এই যে দেখো, তোমাদেরকে অত মাথা খাটাতে হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। অত মাথা খাটাতে হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। কি বলেছে? 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাই তো? সবাই এইদিকে, এইদিকে দেখো, ওইখানে কিছু নাই। 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কার? পটাশিয়াম নাইট্রেট। তাহলে পটাশিয়াম নাইট্রেট এই যে এখানে 40 ডিগ্রি হচ্ছে এই যে এখানে, তাহলে কত ভ্যালু? 62। এবার সলিউবিলিটি মানে কত গ্রাম ওয়াটারের মধ্যে? 100 গ্রাম ওয়াটারের মধ্যে। তোমাকে বের করতে বলছে কত গ্রাম ওয়াটারের মধ্যে? 51। তাহলে 100 এর হাফ বলো তো 51 না? সরি, 100 এর হাফ হচ্ছে 50। তাহলে 62 এর হাফ কত হবে? এই তো হয়ে গেল। এবার ওটার হাফ এটা, এটার হাফ এটা করে দিয়ে পরীক্ষায় করে আসলাম। পরীক্ষায় ম্যাথটা করো, পরীক্ষায় ম্যাথটা করো। এটা তো আমি সহজে বলে দিলাম, তাই না? পরীক্ষায় ফর্মুলা দিয়ে ম্যাথটা করো। ওই যে সলিবিলিটির যে ম্যাথটা আমি দিলাম, সলিউট বাই সলভেন্ট মাল্টিপ্লাই 100, অন্তত ম্যাথটা করো না করো রাফে দেখায়ও। এটাতে 1 মার্কস থাকবে হয়তো, তার জন্য গোটা ম্যাথটা করার দরকার নাই। সাইডে একটু দেখায় দিলা যে হ্যাঁ আমি করছি ম্যাথটা, তাহলেই স্যার নাম্বার দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, এটা কে বুঝলা না? 1 নাম্বারটা কে বুঝলা না বলো, বলবো? তাহলে কোনো ব্যাপার না, জিজ্ঞাসা করতেই হবে। প্রথমে আগে সলিউটটার নাম কি দিয়েছে? পটাশিয়াম নাইট্রেট। এই যে পটাশিয়াম নাইট্রেট, টেম্পারেচার কত দেওয়া আছে? তাহলে পটাশিয়াম নাইট্রেটের সরাসরি 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওর সলিউবিলিটি কত দেখো? 62। এবার সলিউবিলিটি মানে কত গ্রাম ওয়াটারের মধ্যে? 100 গ্রাম ওয়াটারের মধ্যে। কিন্তু তোমাকে বার করতে বলেছে 50 গ্রাম ওয়াটারের মধ্যে। তাহলে 100 গ্রাম ওয়াটারের মধ্যে যদি 62 হয়, তাহলে 50 তো 100 এর হাফ, তাহলে 62 কেও হাফ করো। 62 এর হাফ কত? 31। 31 পারলা? পারবো তো? আচ্ছা, 2 নাম্বার, হোয়াট উড বি অবজার্ভড ইফ এ স্যাচুরেটেড সলিউশন অফ পটাশিয়াম ক্লোরাইড, হ্যাঁ লেখা তুমি এই যে এইটা করে দিবা, সলিউবিলিটি ইকুয়াল টু সলিউট বাই সলভেন্ট মাল্টিপ্লাই 100। এবার সলিউবিলিটি কত? 62 ইকুয়াল টু সলিউট, সলিউট হচ্ছে তোমার, হ্যাঁ সলিউট আমি জানি না, সলিউট বের করতে হবে। সলভেন্ট কত দেওয়া আছে? 50 মাল্টিপ্লাই 100। তাহলে এক্স বের করতে হলে 62, 50 এইদিকে চলে গেলে মাল্টিপ্লাই, 100 এইদিকে আসলে ডিভাইড। তাহলে এইদিকে 2 হলো, 2 দিয়ে এটাকে কাটো 31। তাহলে এক্স এর ভ্যালু আসলো 31। হলো? নেক্সট,
What would be observed if a saturated solution of potassium chloride at 80 degrees Celsius is left to cool to room temperature? এটার কোনো ম্যাথ জিজ্ঞাসা করেনি, এটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। বলেছে যে সবার আগে সলিউট কি দেওয়া আছে ওটা খোঁজো। কোন সলিউট বলা আছে? পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা, পটাশিয়াম ক্লোরাইড, এই যে পেয়েছো। টেম্পারেচার কত দেওয়া আছে? তাহলে এটা সোজাসুজি 80 খোঁজো। কত হলো? 54। এবার ওটাকে কুল করে কতটা আনতে বলেছে? রুম টেম্পারেচার 20। হ্যাঁ, তাহলে 54 থেকে 20 তে যদি নিয়ে আসো, তাহলে তুমি কি অবজার্ভ করবা? তাহলে একটু আগে আমি কি শিখালাম যে কুল করলে দানা করে বের হয়ে আসে, তাই না? এরকম ক্রিস্টালের মতো বের হয়ে আসে, ওটাই লিখতে হবে যে the crystals of potassium chloride will separate out of the solution, এটাই লিখতে হবে। তারপরে সি নাম্বার, what is the solubility of each salt at 20 ডিগ্রি সেলসিয়াস? মানে এই যে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তোমাকে সবগুলো সল্টের সলিবিলিটি লিখতে বলছে, সেটা টেবিল দেখেই তুমি লিখে দিতে পারবা। আর হুইচ সল্ট হ্যাজ দ্য হাইয়েস্ট সলিবিলিটি অ্যাট দিস টেম্পারেচার? কার সব থেকে হাইয়েস্ট? 37, মানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা একদম সোজা ছিল। আর ডি নাম্বার, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ চেঞ্জ অফ টেম্পারেচার অন দ্য সলিবিলিটি অফ এ সল্ট অ্যাজ শোন বাই দ্য অ্যাবভ? মানে এখানে কোনো স্পেসিফিক সল্ট বলেনি, যে কোনো সল্টের ক্ষেত্রে দেখো, যে কোনো সল্টের ক্ষেত্রে দেখো টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি বাড়ছে। দেখো এখানে 21 থেকে 167, 36 থেকে 37, 35 থেকে 54, 24 থেকে 66। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই টেম্পারেচার বাড়লে সলিবিলিটি বাড়ছে, এটাই লিখতে হবে। যে হোয়াট ইজ দ্য এফেক্ট, তোমাকে এফেক্টটা লিখতে বলেছে যে উইথ দ্য ইনক্রিজিং টেম্পারেচার দ্য সলিবিলিটি ইনক্রিজেস। পারবা? নেক্সট, 7টা বাজে। আচ্ছা, ফিজিক্যাল কেমিক্যাল চেঞ্জ পরের দিন অল্প একটু করিয়ে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস। তাহলে প্রথম থেকে স্যার